থাকার কারণে এরকম একটা সমাবেশ আসলে আয়োজন করা সম্ভব ছিল না। ফ্যাসিস্টের বিদায়ের পরে এটি সম্ভব হয়েছে। আপনি কি বলবেন আসলে? যে কথাটা বলছেন একদিন তথ্য কথা যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং দলমত নির্বিশেষে, এবং আমি বলবো যে ধর্মকে সাইডে রেখে মানবতাকেই সামনে রেখে মানবতাকে সামনে রেখে মানুষ আসছে। তো বাংলাদেশি এবং আমরা বাঙালি জাতি আমাদের আসলে একজন আবেগপ্রবণ জাতি, এটা আরেকবার আমরা প্রমাণ করে দিলাম, বিশ্বকে দেখিয়ে দিলাম আমরা। এবং এটার মাধ্যমে আসলে অনেক ধরনের মেসেজও আছে ওয়ার্ল্ডের কাছে যে আমাদের ইউনিটিতে আমরা এক, এবং আমরা কখনো আপোষ করি না। হয়তো কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য আমাদেরকে দমানো যায়, কিন্তু আমরা সবসময় ন্যায়ের পক্ষে লড়ে যাবো এবং আপোষহীনভাবে লড়ে যাবো। এটা একটা মেসেজ কিন্তু পুরো ওয়ার্ল্ডের কাছে আমরা দিতে পেরেছি বলে আমরা মনে করি। আপনি ফিলিস্তিন নিয়ে যথেষ্ট গবেষণা করেন বলে আমি ব্যক্তিগতভাবে জানি। আপনি এ সম্পর্কে যথেষ্ট লেখালেখিও করেন। আপনি অস্ট্রেলিয়া থেকে লিখেছেন, বাংলাদেশের থেকে লেখেন, ইংলিশে লেখেন, বাংলায় অবশ্য সম্ভবত কমই লেখেন। সম্ভবত ইন্টারন্যাশনাল অ্যারেনাতে যাতে লেখার প্রভাব পড়ে তার জন্য সম্ভবত আপনি ইংলিশেই বেশি লেখেন। তো আপনি যথেষ্ট এই সম্পর্কে ধারণা রাখেন বলে আমি মনে করি। আপনি এই যে মার্চ ফর গাজা হলো এবং ইসরায়েলের যে সমস্ত হত্যাকাণ্ড, অপরাধ, অন্যায় এবং এখনো চালিয়ে যাচ্ছে এবং এটা বন্ধ করার কোনো উপায় নেই, সেক্ষেত্রে একটা প্রশ্ন ঘুরে ফিরে খুব শক্তভাবে আসে যে আরব বিশ্ব কেন, যাদের ভূমি, যাদের জাতি, যাদের সমস্ত সবকিছু, তাদের ভেতরে কোনো চেতনা নেই কেন? ইরান কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে এগেনস্ট জায়নিস্ট ইসরায়েল। বিষয়টি নিয়ে বিষয়টা অনেক বড় বিষয়। আমরা স্বল্প সময়ের মধ্যে যতটুকু বলা যায় ততটুকু বলার চেষ্টা করবো। আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধে অটোমান এম্পায়ারকে যখন পরাজিত করা হলো, তারপরেই শুধুমাত্র ব্রিটিশ এবং জার্মানিস্টদের পরিকল্পনা অনুযায়ী এই প্যালেস্টাইনের জায়গায় জার্মানিস্ট স্টেট করার পরিকল্পনা বাস্তবায়িত করা হয়। যতদিন পর্যন্ত মুসলমানদের ঐক্যের প্রতি অটোমান এম্পায়ার ছিল ততদিন পর্যন্ত এটা সম্ভব হয়নি। আরো দুঃখজনক হচ্ছে এখানে যে এক শ্রেণীর বিশ্বাসঘাতক মুসলমান নেতা তারা জার্মানির দেশে হাত মিলিয়ে, ব্রিটিশের হাত মিলিয়ে অটোমান এম্পায়ার পরাজিত করার পরে এই আরব ভূমিতে তাদের জার্মানিদের স্টেট বানানোর জন্য তারা সহযোগিতা করে এবং এখনো তারা সেই কাজ করে যাচ্ছে বলে অনেকে মনে করেন। এটা নতুন কিছু না যে পার্শ্ববর্তী কিছু দেশ ইসরায়েলের প্রকারান্তে গোপনে বা ভিতরে ভিতরে সম্বন্ধ নিয়ে যাচ্ছে। এটা অনেক আগের ঘটনা, অনেক থেকে এটা চলে আসছে। এখানে আমি যেটা পরিষ্কার করে বলতে চাই সেটা হলো যে বিষয়টা আরবদের সমস্যা না, এটা বিষয়টা ধর্মের সমস্যা না, এটা মানবতার সমস্যা। প্যালেস্টাইন একটা জাতি এবং তারা এখানকার ইন্ডিজিনিয়াস পিপল, তারা এখানকার আদিবাসী, তারা শত শত হাজার বছর যাবত এখানকার পুরোপুরি বসবাস করছে। তাদেরকে শেষ করে দিয়ে এখানে জার্মানবাদী একটা পলিটিক্যাল আইডিওলজি, যেটা কিছুটা হোয়াইট সুপ্রিমিস্টের মতন, যে সাদা মানুষরা হচ্ছে সব শ্রেষ্ঠ মানুষ, ঠিক একইভাবে জার্মানিস্ট হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এই চেতনা তারা নিয়ে তারা আরব বিশ্বকে দখল করার জন্য চেষ্টা করছে। আমি শিওর যে তারা কোনোভাবে এই প্যালেস্টাইনদেরকে পরাজিত করতে পারে, গাজাকে দখল করতে পারে, তাহলে তারা নেক্সট স্টেপ হিসেবে জর্ডানকে দখল করবে, তারা ইরাককে দখল করবে, তারা সৌদি আরবকে দখল করবে। এটা প্রকাশ্যে তারা ঘোষণা দিয়েছে, এটা জার্মানবাদী আইডিওলজির একটা অংশ। এটা শুধু এখনো যদি আরব বিশ্বের কিছু কিছু শাসক তারা জিনিসটা বুঝতে না পারে, তাহলে তাদেরকে আমি একটা গল্প মনে করা দিতে সংক্ষেপ বলতে চাই। একটা জঙ্গলে 3টা গরু ছিল, ষাঁড় ছিল, একটা কালো, একটা সাদা, একটা ধূসর। একটা সিংহ এই 3টে ষাঁড়কে খাওয়ার জন্য চিন্তা করার পরে দেখলো যে 3টে একসাথে তার পক্ষে সম্ভব না। সে ধূসর এবং কালো এই দুটোর কাছে একসাথে বললো যে তোমরা 3জন আছো এখানে, সাদারা অনেক দূর থেকে দেখা যায়, আর তোমরা যদি এই সাদাটাকে কোনোভাবে মেরে ফেলতে পারো তাহলে তোমার নিশ্চিত হয়ে যাবো, তোমাদের আর দেখবে না, তোমার নিরাপদ হয়ে যাবো। এই বলার পরে ঠিক আছে, তাহলে কি ফোন করবে? তাহলে আমি সাদাটা খেয়ে ফেলি, তোমার নিরাপদ হয়ে যাবো। ও সাদাটা খেয়ে ফেলবো, আমরা তো বেঁচে গেছি। কয়েকদিন পরে ধূসর লোকের কাছে বললো সিংহ যে ওটা তো কালো, ওটা দেখতে আলাদা, তুমি তো আমার মতো, তোমার কোনো সমস্যা, তুমি আমার বন্ধু, তো ওকে দেখে খেতে এসে তোমার খেয়ে ফেলাবে, সুতরাং আমি যদি তাকে খেয়ে ফেলি তাহলে তুমি নিরাপদ হয়ে যাবা। গুড আইডিয়া। তখন তাকে খেয়ে ফেললো কালোটাকে। এর পরের দিন এসে বললো যে তুমি তো আজকে তোমার
করা, এই একে একে আরব বিশ্বে এই দিকে তোলা যাচ্ছে। এর কোনো বিকল্প নেই। আমি এখানে শেষ করার একটা কথা বলতে চাই যে বয়কট ইসরায়েল একটা বড় আন্দোলন শুরু হয়েছে। এটা আমাদের বাংলাদেশের প্রতিটি জনগণের এটা অংশগ্রহণ করা উচিত। আমাদের আরেকটা কথা মনে রাখা দরকার যে আমাদের আরেকজন বক্তা বলেছেন এখানে যে এটা হিউম্যান রাইটস। আসলে হিউম্যান তো মনে করে না তারা। আমাদের প্রতিবেশী লোকরা আমাদেরকে যেরকম উইপোকা মনে করে কেউ কেউ, ঠিক একইভাবে ইসরায়েলের লোকরা প্যালেস্টাইন লোকদেরকে কোনো মানুষ মনে করে, তারা সাপ মনে করে, বিশ্ব মনে করে। সুতরাং মানুষের যে অধিকার, সে অধিকার তারা কোনোদিন দেবে না। একটাই আছে এখানে সমাধান, সেটা হচ্ছে যে প্যালেস্টাইনের যে রেজিস্ট্যান্স মুভমেন্ট, তারা শক্তি, তারা বল দিয়ে আন্তর্জাতিক কমিউনিটি দাঁড়াতে পারে। তাহলে শুধুমাত্র এই জাহানিস্টের যে আশা আকাঙ্ক্ষা, বৃহত্তর জাহানিস্ট স্টেট কায়েম করা এবং প্যালেস্টাইনের ধ্বংস করা, সেটা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আমাদের বাংলাদেশের জনগণ না শুধু, ইহুদিদের মধ্যে একটা বড় অংশ তারা আমেরিকা, ইউরোপে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছে। আমি কয়েকজন ইহুদি লেখক কাছে তার মধ্যে একজন নরমান ফিলিংস্টাইন, ওনাকে দাওয়াত করেছিলাম যখন কানাডায় ছিলাম পিএইচডি করে, যখন উনি আউটস্ট্যান্ডিং স্কলার। যে ওরা যেমন ডিভাইড অ্যান্ড রুল এটা অ্যাপ্লাই করে, তেমনি আমাদের পক্ষ থেকেও নতুন করে কিছু করার দরকার। সেটি কিভাবে সম্ভব? এটা খুব স্পষ্ট যে আমাদের শাহজাহান ভাই বলেছেন, আমাদের একটা খুব সুন্দর পয়েন্ট উনি রেজ করেছেন। সেটা হচ্ছে যে এই যে গাজার উপরে যে হামলা হচ্ছে, ফিলিস্তিনের উপরে হামলা হচ্ছে, এটা আসলে ইহুদিরা করছে, বাট কোন ইহুদি করছে? সব ইহুদিরা কিন্তু এটা করছে না। উনি কিন্তু খুব সুন্দরভাবে বলছেন যে এটা করছে হলো শুধু কর্পোরেট ইহুদিরা। তো এখানে দুই রকম ইহুদি আছে, একটা কর্পোরেট এবং স্বার্থান্বেষী ইহুদি, আরেকজন আছে যারা আমাদের সাথে কিন্তু ওই ওই আপনার হলো ইসরায়েলের এগেনস্টে যারা প্রতিবাদ করছে, যারা প্রতিবাদ করছে, আমরা তারা এক প্ল্যাটফর্মে আছে, ওই ইহুদিরাও আমাদের সাথে একই প্ল্যাটফর্মে আছে, আর যারা অত্যাচার চালাচ্ছে তারা আর একটা শাসক গোষ্ঠী। তো এই যে দুই জায়গায় দুই রকম ইহুদি আছে এবং দে আর প্লেইং এ ডিফারেন্ট রোল। তো এই জায়গায় কিন্তু আমাদের কাজ করার জায়গা আছে। আমরা যদি ওদেরকে ব্রাদারহুডে টেনে নিয়ে আমরা যদি একটা প্ল্যাটফর্মে ক্রিয়েট করে দিতে পারি এবং তাদের মুখ দিয়ে যদি তাদের যে সত্য ঘটনা, আমরা মিথ্যা বলবো না, যে সত্য ঘটনা যে ইসরায়েল আসলে কিভাবে অত্যাচার চালাচ্ছে, এই কথাগুলো যদি তাদের কাছ থেকে বের হয়ে আসতে পারি, তাদের মাধ্যমে যদি একটা ইয়ে করতে পারি, তাহলে দেখবেন যে অ্যাকচুয়ালি ওই কর্পোরেট ইহুদিদের উপরে কিন্তু একটা আঘাত হানা হবে। তো এটা আমাদের একটা পলিসিগত দিক হতে পারে যে আমরা এই জায়গাটা ডিভাইড অ্যান্ড রুলসের খুবই চমৎকার বলছেন প্রধান। আমরা আপনার কাছ থেকে অন্য একটা প্রসঙ্গে আলোচনা করতে চাই। আলোচনার আমাদের দুটো পার্ট ছিল। একটা পার্ট ছিল পার্বত্য চট্টগ্রাম আমাদের নিরাপত্তা নিয়ে। এই আলোচনাটা মূলত আজকে টানছি এই কারণে যে আজকেই আমাদের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত। প্রশ্ন হচ্ছে যে একেবারে হঠাৎ করেই বলা যায় এই কথাটা তিনি কেন বললেন, কি প্রেক্ষাপট থেকে তিনি বলেছেন? এর নিশ্চয়ই বিশেষ গুরুত্ব আছে। এটার অবশ্যই গুরুত্ব আছে। প্রথমে আমি শ্রদ্ধা জানাই জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে। উনি আসলে আমার বিশেষ পছন্দনীয় একজন ব্যক্তি এবং উনি কিন্তু বাংলাদেশের এমন একটা সংকটময় সময়ে এই যে হাল ধরেছেন, যে সময়টা আসলে অন্য কোনো জেনারেলের যে বিগত জেনারেল যারা ছিলেন ওনার আগে, যাদের আমরা চেহারা দেখেছি অ্যাকচুয়ালি, যে যারা পারলে প্র্যাকটিস সরকার শেখ হাসিনা জুতা দিলেন নিচে দিলেন। তো উনি কিন্তু ওদের এগেন্স্ট সম্পূর্ণ এগেন্স্ট দ্য উইং গিয়ে দাঁড়িয়ে, তো এই জায়গাটায় ওরা আসলে স্যালুট জানাতে পারে। এবং বাংলাদেশের যেভাবে ঢাল হয়ে উনি এবং আমাদের ডক্টর ইউনূস স্যার দাঁড়িয়ে আছেন, আমার তো মনে হয় যে অন্য কোনো সময় অন্য কেউ যদি থাকতো এই যে 5ই আগস্টে, তাহলে হয়তো ইন্ডিয়া অলরেডি বাংলাদেশে ইন্টার করে গেছে। ইন্ডিয়ার যে মনোবল এবং যে দেহভঙ্গি এটা দেখাচ্ছে, যুদ্ধভঙ্গি তারা দেখাচ্ছে যে আমরা যখন একটা নরম জায়গায় আছি, সেই জায়গা থেকে তাদের বন্ধু প্রতিবেশী হলে তাদের কাছ থেকে যে হেল্পটা আমরা পাইতাম, যে সাহায্যটা আমরা আশা করতাম, যে সাপোর্টটা আশা করতাম, তার এগেন্স্টে গিয়ে তারা কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছে। এবং আজকের যে পাহাড়ের যে অস্থিরতা, এটাও কিন্তু বহু বছর ধরে তাদেরই একটা পায়তারা এবং তাদেরই একটা হলো চাল চালছে। তো বিগত দুদিন আগেও আমরা পেপারে দেখেছি যে হ্যাঁ, ওখানে একটা নতুন করে আবার একটা ঘটনা ঘটে যাচ্ছে। আসলে বাংলাদেশের যে কটা বিতর্কিত ইস্যু তৈরি করা যায়, তার মধ্যে একটা হচ্ছে সংখ্যালঘু, একটা হচ্ছে এই পাহাড়।
আমার মনে হলো যে না, এই যে জনগোষ্ঠীটা, প্রথম মনে হলো যে এই জনগোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠী, এই পাহাড় কি আমার সার্বভৌমত্বের বাইরে? এই পাহাড়ি জনগোষ্ঠী, এই পাহাড়ের অঞ্চলটা কি আমার বাংলাদেশের সীমানার বাইরে? কখনোই না, এটা আমাদের সীমানা। এই বাংলাদেশের সীমান্ত আমাদের, এটা 1947-এই আমরা এটা ফিক্স করে ফেলেছিলাম। তো এই জায়গাতে এসে কেন আমি বাইরের এই ধরনের কথাগুলো শুনবো, বা বাইরের এই ধরনের ওই এলাকার লোকজনগুলোই বা কেন আমাদের এখানে এইরকম কাজ করবে, যে সবসময় কথা উঠবে, বিতর্ক উঠবে। এখানে যে লোকগুলো বাস করছে তারা তো আমাদেরই ভাই। অবশ্যই এই যে জনগোষ্ঠী যারা আছে, আমি তো তাদেরকে কখনো আলাদা করে দেবো না। আমার কতগুলো ভাই আছে পাহাড়ি, আমরা পাহাড়ে কাজ করছি। বেসিক্যালি মৌলিক বাংলা দল এবং হলো সার্বভৌমত্ব আন্দোলন থেকে আমরা কিন্তু পাহাড়ে অনেকগুলো কাজ করছি। তো কাজগুলোর মধ্যেই এটা হচ্ছে যে এই যে ব্রাদারহুড ক্রিয়েট করা এবং তাদেরকে বোঝানো যে তোমরা আমাদের থেকে আলাদা কিছু নেই, নাথিং ডিফারেন্ট। আমি যেমন বাংলাদেশের একজন নাগরিক, তুমি বাংলাদেশের একজন নাগরিক, এবং আমাদের দুজনের মধ্যে একটা ব্রাদারহুড ক্রিয়েট করা থাকবে অলওয়েজ। এবং ঢাকা শহরে তোমার যতটুকু অধিকার আছে, আমার যতটুকু আছে, পাহাড়ে তোমার ততটুকু অধিকার আছে, আমার ততটুকু আছে। এখানে এমন তেমন না যে ওই মাটিটা আমার আর এই মাটিটা তোমার। এখানে সব মাটি আমাদের, এটা বাংলাদেশ আমাদের সবার। এখানে আমাদের যে সাজেশন, তার তো খুব ভালো কথা বলেছেন। তো আমাদের সাজেশনটা হলো, আমরা মনে করি প্রথম হলো পাহাড়ের এইটাকে একটা ডিভিশন ঘোষণা করা দরকার আছে। পাহাড়ের ডিভিশন বলে ডিফারেন্ট একটা ডিভিশন ক্রিয়েট করা উচিত আমাদের। এটার প্রতি একটা স্পেশালিটি, স্পেশাল কেয়ার নেওয়া উচিত। আপনার যেমন একটা স্পেশাল চাইল্ড থাকলে তার প্রতি যেমন কেয়ার করতেন আপনি, আমি যেমন করতাম, তেমন এটাকে আমাদের স্পেশাল চাইল্ড মনে করে আমাদের কেয়ার করা উচিত। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে আমাদের এইটাকে এখন পর্যন্ত অবরুদ্ধ করে রাখা আছে। দ্যাট মিনস আমাদের চলাফেরার জন্য এই জায়গাটা উন্মুক্ত না। আমাদেরকে ওখানে গেলে আমাদের মানে পাহাড়ে যেতে হয়, করতে হয়, করতে হয়। তা আমার কথা হলো এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, এবং এখানে রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা দিয়ে সিকিউরিটি। স্যারকে আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার বলছেন। আর মেজর জেনারেল নাইম আপনাকে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে আমাদের হাতের সময় কিন্তু একেবারেই কম আছে।